নমস্কার, আপনাদের রিতম বাংলায় স্বাগত। সবথেকে এখন যেটা চর্চিত বিষয় দুর্নীতি, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি পাহাড় প্রমাণ, যার জেরে এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন। এবং সবথেকে এখন বড় সমস্যার বিষয় স্কুলগুলিতে অভাব শিক্ষকের, নেই পর্যাপ্ত শিক্ষক, ফলে পঠন পাঠন শিখেই উঠেছে। আজকের আমাদের মূলত যে বিষয়ে আলোচনা, বেহাল শিক্ষা ব্যবস্থা, হাল ফিরবে কিভাবে। রয়েছেন আমাদের সাথে শিক্ষাবিদ তথা লেখক এবং প্রফেসর তন্ময় পণ্ডিত। তন্ময়দা, আপনাকে স্বাগত রিতম বাংলাতে। নমস্কার, শুভ সন্ধ্যা। তন্ময়দা, আজকে আমাদের যে মুখ্য বিষয়, স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, শিক্ষকের অভাবে ধুঁকছে বহু স্কুল। আমরা সম্প্রতি দেখেছি আমডোবা হাই স্কুল, যেখানে প্রায় শিক্ষকের অভাবে স্কুলটি বন্ধের পথে। বর্তমানে পাহাড় প্রমাণ দুর্নীতি, যার জেরে এসএসসি থমকে, নিয়োগ প্রক্রিয়া থমকে, ফলে স্কুলগুলিতে সমস্যার শিকার হতে হচ্ছে। ঠিক এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন? এটা তো অবশ্যম্ভাবী ছিল এবং অনিবার্য ছিল, কারণ দীর্ঘদিন ধরে স্কুলের যে রিক্রুটমেন্ট পদ্ধতি, তাতে কিছু গলদ ছিল, দুর্নীতি তো আছেই। স্বজন পোষণের শিকার হয়েছে গ্রাম বাংলার এই শিক্ষা ব্যবস্থা, ফলে দেখা যাচ্ছে স্কুলগুলিতে শিক্ষক শূন্য হয়েছে। এছাড়াও যে সমস্ত শিক্ষকরা স্কুলে আছেন, তারা সাধ্যমতো চেষ্টা করেও ঠিক ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছেন না, তাদের দিয়ে অন্যান্য কাজও করানো হচ্ছে। আমার মনে হয় একজন শিক্ষকের পক্ষে এত বার্ডেন নিয়ে তার যে সেরাটা, সেটা স্কুলে দেওয়া সম্ভব নয়। এছাড়া প্রচুর স্কুল ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর টিচার্সের, এর ফলে তারা শিক্ষকহীনতায় ধুঁকছে সারা বাংলার শিক্ষা ব্যবস্থা। এখন সবথেকে যেটা বড় বিষয়, এই শিক্ষা ব্যবস্থা মানে এক প্রকার পঠন পাঠন তো শিখেই উঠেছে, এই শিক্ষা ব্যবস্থার হাল কিভাবে ফেরানো সম্ভব, সেই বিষয়ে যদি কিছু বলেন। শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে গেলে প্রথমত শিক্ষক রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি করতে হবে। তাতে যে শিক্ষক নিয়োগের যে বিচারগুলি আদালতে স্থগিত হয়ে রয়েছে বা বিলম্বিত হচ্ছে, সেদিকে নজর দিয়ে সেগুলো সেই দীর্ঘসূত্রতা কাটিয়ে সর্বাগ্রে, আমার মনে হয় একটার পর একটা ডেট পড়ছে, আপনারা জানেন, এবং বিচার বিলম্বিত হচ্ছে। তো সেই বিচার অবশ্যই নিরপেক্ষ হবে, কিন্তু এগুলোতে বেশি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ওই জটগুলো কাটানো উচিত। বলা হচ্ছে জট কাটছে না, এদিকে যেহেতু আনএমপ্লয়েড টিচার্সরা, যারা টিচার্স হওয়ার যোগ্য, তারা কিন্তু পথে নেমেছেন, একটার পর একটা দিন কাটাচ্ছেন, কিন্তু বিচার বড় বেশি বিলম্বিত হচ্ছে। আমার মনে হয় সর্বাগ্রে শিক্ষার যে অন্যান্য কেসকে যেমন প্রায়োরিটি দেওয়া হয়, সবার আগে শিক্ষা ব্যবস্থার এই জটগুলো কাটিয়ে দেওয়া উচিত। জট বললে তো হবে না, কারণ সাফার করছে বাংলার আগামী প্রজন্ম। আপনি তো একাধারে লেখক এবং শিক্ষকতার সাথেও যুক্ত রয়েছেন, তো আপনার কাছে আমার মেন যে বিষয়টা থাকছে, সেটা হচ্ছে আমরা যদি বাম আমল দেখি, মানে 2011-র আগের কথা বলছি, তখন কিন্তু এসএসসিটা নিয়মিত হতো। কিন্তু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে, সেখানে আমরা দেখছি যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা সেটা একেবারে বন্ধের পথে। ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে আলোকপাত করলে আবার পুনরায় যে বছর বছর এসএসসি পরীক্ষা, এটা ফিরতে পারে, কি মনে হয়? একদম ঠিক কথা। আমি যদিও বামপন্থী নই, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে বাম আমলে ঠিক প্রতি বছর একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পর এই মানে প্রক্রিয়া একটা চলতো এবং এসএসসির মাধ্যমে নিয়োগ হতো। আমাদের সময় আমরা যারা স্কুল কলেজে পাশ করে বেরিয়েছি বা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছি, আমাদের বন্ধুবান্ধবদের কিন্তু এইভাবে বসে থাকতে হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে আমি দীর্ঘদিনের প্রায় 2 দশক শিক্ষকতা এবং অধ্যাপনার সঙ্গে যুক্ত আছি। আমি অপেক্ষা করি যে কোনো ছাত্র বা ছাত্রী ফোন করে বলে যে স্যার, আমি একটা চাকরি পেয়েছি বা স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছি, যে এই আশাটা পূরণ হচ্ছে না। এর কারণ ওই একই, বিভিন্ন জট লেগে আছে, দুর্নীতি তো আছেই, সেই স্বজন পোষণ চলছে শিক্ষাঙ্গন জুড়ে। এর ফলে ভুগতে হচ্ছে বাংলার একটা বিরাট একটা বড় প্রজন্মকে, চাকরিও নেই, আর অন্যদিকে
ছেলে মেয়েদের ভবিষ্যৎ, যারা শিশু শিক্ষার্থী বা বালক বালিকার শিক্ষার্থী আছে, তাদের তো একেবারে মানে ক্লাসরুম ফাঁকা, তাদের তো যা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। এক প্রকার অস্থায়ী শিক্ষকদের দিয়ে কোনোভাবে স্কুল চালানো সম্ভব হচ্ছে। এর আগে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট একটা মানে বিচার দিতে গিয়ে একটা কথা বলেছিলেন যে যেভাবে অস্থায়ীদের নিয়োগ করা হচ্ছে, অস্থায়ী তাদের প্রতি যে মানে তাদের যে দায়বদ্ধতা, কোথাও যেন সেই দায়বদ্ধতা হারিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে অস্থায়ী বিষয়টাতে একটা দায়বদ্ধতা কোথাও যেন লোপ পাচ্ছে। এটাকে আপনি কীভাবে দেখছেন এই অস্থায়ী? দেখুন শিক্ষা ব্যবস্থার এই শিক্ষকের অভাব যে জায়গায় পৌঁছেছে, সেখানে সেটাকে চালাতে গেলে অস্থায়ী শিক্ষক নিয়োগ করতেই হবে। কিন্তু তাই বলে ওই রকম মেকশিফট টিচার দিয়ে বা পার্ট টাইম টিচার দিয়ে আমি পার্মানেন্ট পদগুলোকে তো ফাঁকা রাখতে পারি না। কারণ অস্থায়ী শিক্ষকদের যোগ্যতা নিয়েও আমার কোনো প্রশ্ন নেই, তাদের মধ্যে অনেক কোয়ালিফাইড ছেলেমেয়ে আছে, কিন্তু তারা এই একটা স্কুলে জয়েন করছে, তাদের মধ্যে তারাও যথেষ্ট দায়িত্ব সম্পন্ন, কিন্তু তারা কি সেই পরিমাণ স্যালারিটা পাচ্ছে? তারা পাচ্ছে না। তার বৈষম্য এবং বৈষম্য তো রয়েছে। আবার তারা সর্বস্ব দেওয়ার চেষ্টা করেও তাদের কিন্তু সেটা দিতে পারছে না, কারণ তাদের ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একটা স্কুলে পড়াতে গেলে তারাও যে তৈরি হয়ে আসছে, তারা অন্য চাকরি থেকেও তাদের, আমি অনেক বন্ধুকে চিনি বা অনেক ছাত্রকে চিনি, তাদের ফোকাসটাও নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের এই রাজ্যের ব্যবস্থা তো শুধু সিভিকের ওপর নির্ভর করে। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি সেটাও যেমন দরকার, তেমনি পার্মানেন্ট চাকরিও তো দরকার আছে, কিন্তু সিভিক শিক্ষক দিয়ে এই রকম চলতে পারেন বলে আমার মনে হয় না। মানে কোথাও একটা দায়বদ্ধতার প্রশ্ন যেন কোথাও থেকেই যাচ্ছে। একদম দায়বদ্ধতা বা রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি যেটা শিক্ষাঙ্গনে খুব প্রয়োজন, সেটা আমরা কখনোই ওই স্বল্প বেতন দিয়ে তাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের পথে ঠেলে দিয়ে সেটা তাদের কাছে প্রত্যাশা করতে পারি না। আমাকেও যদি এরকম একটি জব করতে হতো, তাহলে আমি নিজেও যতই শিক্ষানুরাগী হই, আমি কি পারতাম সেইভাবে দায়িত্ব প্রদর্শন করতে? ওখানে কখনোই হয়তো পারতাম না। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গেছে যে এ রাজ্যের যারা বিরোধী দল রয়েছে তারা বারবার কোর্টের দ্বারস্থ হচ্ছে, এর ফলে নাকি নিয়োগ প্রক্রিয়াটা পুরোপুরি থমকে গিয়েছে। তো এই বিষয়টাতে এই ধরনের বিষয়কে সামনে রেখে পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া কি বিরোধীদের দিকে ঠেলে দিতে পারে? মানে শুধু বিরোধীদের দিকে ঢাল করে কি কোনোভাবে রাজ্য প্রশাসন দায় এড়াতে পারে, কি মনে হয়? দেখুন, বিরোধিতার জন্য বিরোধিতা করা সেটা একটা আলাদা জিনিস, কিন্তু ডেমোক্রেসি বা গণতন্ত্রে বিরোধী থাকবেই এবং তারাও চেষ্টা করবে। কিন্তু আমার কথা হচ্ছে তাদেরকে আদালতে যেতে হচ্ছে কেন? একটা এত বড় শিক্ষক রিক্রুটমেন্ট জিনিসটা নিয়ে দীর্ঘদিন ধরে মানে আমাদের আদালতে যেতে হলো কেন? তার আগে এই জায়গাটা কেন তৈরি হলো? কেন এই ধরনের স্বজন পোষণ শুরু হলো? সেই ব্যাপারটাই আমাদের দেখতে হবে। একেবারে গোড়ায় গিয়ে যদি আমরা দেখি, একেবারে মূলে রুট, সেখানে আমরা দেখতে পাবো যে চরম দুর্নীতি, চরম স্বজন পোষণ, আবার ওএমআর মার্কশিট জাল হয়েছে, আপনারা জানেন, এসব কাণ্ড ঘটেছে। এই সব কাণ্ডের ফলশ্রুতিতেই আজকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এবং এসব কথাকে বলে বিরোধীদের ঢাল করে প্রশাসন বা সরকার পক্ষ কোনোভাবেই আমার মনে হয় দায় এড়াতে পারে না। আরেকটা প্রশ্ন যেটা থাকবে আপনার কাছে, যে হবু শিক্ষকরা যারা ধরুন এই দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে তারা অনশন করেছেন এবং চাকরি চাই করে বারবার মিছিল করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, এই স্বজন পোষণ দুর্নীতির কারণে তারা কি কোথাও তাদের মনোবল ক্রমশ ভেঙে পড়ছে না? মানে হবু শিক্ষকদের ক্ষেত্রে কোথাও যেন মনে হচ্ছে যে আগামী ভবিষ্যৎ তারা কি কোথাও একদম পেছনের দিকে চলে যাচ্ছে, কি মনে হয়? মনোবল তো ভাঙছেই, কারণ আমার যতদূর মনে পড়ছে তারা কতদিন রয়েছে, এই আন্দোলনটা কতদিন চলছে? 1000 দিন পেরিয়ে গেছে। 1000 দিন পেরিয়ে গেছে, অথচ সরকার পক্ষ কোনো সঠিক উত্তর তাদেরকে এখনও দিতে পারেনি এবং তাদের কি ভবিষ্যৎ তারা নিজেরাই জানে না। 1000 দিন পেরিয়ে গিয়েও যদি তারা একটা আন্দোলনকে চালিয়েছে, যথেষ্ট রোদ ঝড় বৃষ্টি সহ্য করে প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং এই প্রতিবাদ তাদের বার্থ রাইট, তারা করতেই পারে, তারা যোগ্য প্রার্থী, অথচ এই ধরনের জট পাকানো কেস বা আদালতের যে দীর্ঘসূত্রতা তাদের জন্য তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, এটা তারা করতেই পারে। কিন্তু মনোবল তো ভাঙবেই। সরকার মাঝে মধ্যে তাদের
হয়তো প্রতিনিধিদের পাঠিয়েছেন, তাদের সঙ্গে কথা বলা হয়েছে, কিন্তু কোনোভাবেই তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, তাদের পরিবার তারা সাফার করছে, তাদের মা বাবার কষ্ট, একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, সেটার প্রতি সরকার কি কোনোভাবে গভীর সহমর্মিতা দেখিয়েছে? আমার তো মনে হয় দেখায়নি। যেটুকু দেখাচ্ছে সাধারণ মানুষ, যেখানে সাধারণ মানুষের করারও কিছু নেই। আপনারা মিডিয়ার লোকেরা তাদের পাশে দাঁড়াচ্ছেন, অনেকে আসছেন, এবং যত দিন যাচ্ছে এই আন্দোলন এগিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ফলের বা সদর্থক ফল, একটা পজিটিভ রেজাল্টের কোনো আশা ভরসা আমরা এখনও পাচ্ছি না। একেবারেই তন্ময়বাবু, আমি আপনার কাছে একটা অন্য রকম প্রশ্ন নিয়ে যাব। এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ঘটাতে গেলে সরকারকে কি কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন? শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন তো অবশ্যই প্রয়োজন। আপনারা দেখে থাকবেন যে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছিল যে সাউথ আফ্রিকার ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা, তার প্রবেশদ্বারে একটা কথা লেখা আছে যে একটা জাতিকে ধ্বংস করতে গেলে তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও। তার কীভাবে না, তারা যেন গণটুকাটুকি করতে পারে, তারা যেন জালিয়াতি করতে পারে, তাদের শিক্ষাঙ্গনে দুর্নীতি করে চাকরি পাওয়া, স্বজন পোষণ করে চাকরি পাওয়া শিক্ষকরা সেখানকার শিক্ষা ব্যবস্থা চালাবে। তো এরকম যদি সিস্টেমের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে যায়, তাহলে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তারাও ঠিক কাজ করতে পারবে না, এবং সমগ্র জাতি একটা ধ্বংসের পথে চলে যাবে। আপনি যদি একটু প্রশ্নটা রিপিট করেন। মান উন্নয়নের ক্ষেত্রে সরকারকে, কিন্তু আমাদের তো একটা আশাবাদী আমাদের হতেই হবে, একটা অপটিমিস্টিক ওয়েতে। মান উন্নয়ন কিভাবে হতে পারে? সমস্যা থাকবে, কিন্তু আমাদের সমস্যার গভীরে গিয়ে দেখতে হবে এই মুহূর্তে যে সময়টা চলে গেছে। ঠিক আছে, আমরা যদি পরস্পরকে দোষারোপ করতে থাকি তাহলে দোষারোপ করেই যাব। বিরোধীরা সরকারকে দোষ দেবে, সরকার বিরোধীদের দোষ দেবে। এইভাবে চলতে চলতে কোথায় যেন গ্রামের ওই শিশু শিক্ষার্থীরা বঞ্চিত হতে থাকবে। এবং আপনারা দেখুন তো, এখন গ্রামে বা মফস্বলেও কত ইংলিশ মিডিয়াম ছাতার মতো গজাচ্ছে। আমরা মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামে বেসরকারি স্কুলে খুব ভালো পড়াশোনা হচ্ছে মনে করছি আমরা, এবং সাধারণ পরিবারের যারা অভিভাবক তারা কষ্টার্জিত তাদের পয়সার বিনিময়ে তারা ওই সব স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠাতে বাধ্য হচ্ছেন, চেষ্টা করছেন। কিন্তু সবাই কি পারছে? যারা পারছে না তাদের ছেলেমেয়েরা কিন্তু সেই শিক্ষার আলোর শিক্ষা জগতের যে আলো, সেই আলো থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে আগামী দিনে সমাজে একটা বিরাট বৈষম্য তৈরি হবে। এই শিক্ষা পণ্য হয়ে উঠবে। অনেক দিন আগে থেকেই বলা হতো যে শিক্ষাকে পণ্য করা চলবে না। আপনারা জানেন যে শিক্ষার সমান অধিকার আছে। আমাদের যে মৌলিক অধিকারগুলোর মধ্যে একটা হচ্ছে রাইট টু এডুকেশন। এই 14 বছর পর্যন্ত শিক্ষা পাওয়ার অধিকার সকলের আছে, কিন্তু সেটাতে যদি বৈষম্য তৈরি হয়, সেখানে সরকার পোষিত স্কুলগুলো একরকম ট্রিটমেন্ট পাবে ছেলেমেয়েরা, এবং বেসরকারি স্কুলগুলো একরকম পাবে। সরকার স্কুলগুলো যে ছেলেমেয়েরা, এই বৈষম্যটা মেটানো কীভাবে সম্ভব? এই বৈষম্যটা মেটাতে গেলে প্রথমে হিউজ পরিমাণ টিচার্স রিক্রুট করতে হবে, শূন্য পদ ভরাট করতে হবে, আর টোটাল সিস্টেমে কিছু পরিবর্তন আনতে হবে। আমি বিশেষ ক্ষেত্রে আমি একটি কলেজে পড়ালেও এখন স্কুল কলেজে কী ধরনের স্কুলগুলোতে বা প্রাইমারি স্কুলগুলোতে কী ধরনের সিলেবাস চলছে সেগুলো আমি দেখে থাকি মাঝে মধ্যে। বিশেষ করে আমি যেহেতু ইংরেজি ভাষার শিক্ষক, ইংরেজি, বাংলা বা ইতিহাসের এই সিলেবাসগুলো দেখি। সিলেবাসগুলোও কিন্তু সেইভাবে আপডেট করা হচ্ছে না। যেটা অন্য রাজ্যে নতুন নতুন জিনিসকে সিলেবাসে আনা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সরকারি স্কুলের সিলেবাসে বাংলা বলুন বা যেগুলো আমার মাতৃভাষাতে যে শিক্ষা, বাংলা, ইংরেজি, সেখানে বইগুলো অত্যন্ত নিম্নমানের। সেখানে ঠিকঠাকভাবে উন্নত মানের পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে না, বা আধুনিক যে শিক্ষাবিজ্ঞান, সেই শিক্ষাবিজ্ঞান কনস্ট্রাকটিভিজমের উপর জোর দিয়েছে, যেখানে বলে একটি শিশু তার নিজেই সে শিক্ষা গ্রহণ করবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এই ধরনের চিন্তা নিয়ে কিন্তু বিদেশে প্রচুর কাজ হচ্ছে। ওরা একজন প্রাইমারি টিচারকে বেশি বেতন দেয়, কারণ প্রাইমারি টিচারের একটা বিরাট বড় দায়িত্ব রয়েছে। ওখানে কলেজের টিচারের থেকেও শুনেছি প্রাইমারি টিচারের বেতন বেশি। আমরা সেই বেসিক এডুকেশনটাকে বড্ড বেশি নেগলেক্ট করে ফেলেছি।
এখনও সময় আছে। এই ধরনের বৈজ্ঞানিক চিন্তাভাবনা নিয়ে আসতে হবে। যে মেয়েটি স্কুলে যাচ্ছে না, পিছিয়ে পড়েছে, তার পিছিয়ে পড়ার কারণটা, সে কেন স্কুল ছুট, সেটাকে চিহ্নিত করতে হবে। তার নিশ্চয়ই কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে। সেখানে কেন একটা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে না? টিচার মানে তো শুধু ওই মারধর করে শেখার পদ্ধতি অনেক দিন আগেই চলে গেছে। টিচার মানে শুধু তো ওই রকমভাবে হয় না। আমরা কেন এই ধরনের কাউন্সেলিং একটা গরিবের ছেলে মেয়ে পাবে না, যাতে করে তাদেরকে মোটিভেট করা যায়? টিচার্সের দায়িত্ব হচ্ছে ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। তিনি সেইভাবে কাজ করবেন। এবং আমার মনে হয় শুধু তাই নয়, টিচারদেরও ট্রেনিংয়ের প্রয়োজন আছে। ট্রেনিং মানে ওই একবার বিএড ডিএলএড করলাম সেটা নয়, সেটা তো একটা ফর্মাল ট্রেনিং হয়েই থাকে। ওনাদেরও ওয়ার্কশপ করানো দরকার, যেগুলো বাইরের রাজ্যে হচ্ছে, বাইরের ইউনিভার্সিটিতে হচ্ছে। বাংলার যে শিক্ষানীতি সেটা চালু করেছে, অর্থাৎ বাংলা শিক্ষানীতি নাম দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে কারিগরি শিক্ষার উপরে একটা জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যেটা বলছিলেন ওয়ার্কশপের বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমান আমরা যে জায়গায় অবস্থান করি সে জায়গায় দাঁড়িয়ে আদৌ কি সেই পরিকাঠামো বা উন্নতর প্রযুক্তি মানে কতটা সম্ভব হবে এই ধরনের নীতিকে বাস্তবায়িত করতে, বা সেটাকে কিছু নজরে দেখছেন? সম্ভব হবে না কেন? কারণ শিক্ষা বিস্তার ঘটানো, শিক্ষার দায়িত্ব, শিক্ষা আপনারা জানেন যে একটি যৌথ তালিকাভুক্ত বিষয়। এখানে কেন্দ্র সরকারের কিছুটা দায়িত্ব আছে, রাজ্য সরকারেরও দায়িত্ব আছে। সরকারের একটা দায়িত্বই হচ্ছে যে আপামর জনসাধারণের শিক্ষার ব্যবস্থা করা। সরকার এজন্য অনেক সুযোগ সুবিধা ভোগ করে, এজন্য প্রচুর টাকাও অ্যালট করা হয়। কিন্তু সেটাকে একটা নির্দিষ্ট সিস্টেমে কেন করা হবে না? সায়েন্টিফিক একটা সিস্টেম বা প্রসিডিওর ফলো করে, যাতে করে ইনফ্রাস্ট্রাকচারে উন্নতি ঘটানো যায়। বর্তমান দিনে তো এটা এখন আপনারা জানেন যে ইন্টারনেটের যুগে আমরা যে কোনো সায়েন্টিফিক সিস্টেম আমাদের খুব সহজেই আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি। তো সেটা আমরা চেষ্টা করলেই করতে পারি। তো সেটাকে কেন আমরা... আরেকটা বিষয় যেটা আপনার কাছে থাকবে সেটা হচ্ছে, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে 50% আসনও ভর্তি হচ্ছে না। এই ধরনের সিস্টেম কিন্তু আগে দেখা যেত না। মানে আমরা যখন পড়াশোনা করেছি সেই সময় কিন্তু এই ধরনের রেওয়াজ ছিল না। কিন্তু এখন এই 50% ছাত্রছাত্রীরা সিট ভরাট হচ্ছে না, মানে কলেজগুলোতে অধিকাংশ কলেজেই সিট ভরাট হচ্ছে না। এর পেছনে কারণটা কি দেখছেন? সেমিস্টার সিস্টেম, মানে এই যে ইন্টিগ্রেটেড কোর্স চালু, এর পেছনে কি কারণ দেখছেন? নাকি শিক্ষকের অভাব, নাকি কর্মসংস্থানটাতে একটা বড় ভাটা পড়ে গেছে? কোন বিষয়টা এখানে থাকতে পারে? একেবারে স্কুলে যে ধরনের মানে যে শিক্ষক শূন্যতা আছে, কলেজগুলোতে কিন্তু অতটা নেই। কলেজগুলোতে যদি খবর রাখেন তাহলে দেখতে পাবেন গত 3-4 বছরে বেশ কিছু কলেজ শিক্ষক রিক্রুট হয়েছেন। এসএসসিটি এরাও চাকরি পেয়েছেন এবং এরাও কলেজকে যথেষ্ট সেবা দিচ্ছেন। কিন্তু আমার যেটা মনে হয় যে ওই যে কর্মসংস্থান বললেন, যে আনএমপ্লয়মেন্ট, এটা একটা বিরাট বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সাধারণত মফস্বলের ছেলেরা, গ্রাম বাংলার ছেলেমেয়েরা তারা এমন একটা কোর্স করতে চায় যে কোর্সটা তাদের ওই এমপ্লয়মেন্টটাকে সহজে পাইয়ে দেবে। এর ফলে তারা সাধারণ অনার্স বা পাস কোর্সে ভর্তি হয়ে, এখন মেজর মাইনর এনইপি আসার পর থেকে এই ধরনের কোর্সগুলো করতে চাইছে না। এবং কিন্তু এগুলোও একটা কাল্টিভেট করার আমাদের প্রয়োজন আছে। আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান না পড়ি, আমরা যদি ফিলোসফি না পড়ি, এডুকেশনের মতো সাবজেক্ট না পড়ি, তাহলে এগুলোর চর্চা কি করে হবে? কিন্তু এগুলো যেমন থাকবে, তার সঙ্গে কারিগরি শিক্ষার কিছু কোর্স বা কমিউনিকেটিভ স্কিল, সফট স্কিল ডেভেলপমেন্ট, অন্যান্য কোর্সগুলো, জার্নালিজম, যেগুলো ডিমান্ড রয়েছে, সেই কোর্সগুলো একটি গ্রামের স্কুলেতেও যদি 2-1টি করে নিয়ে আসা যায়, সেই ধরনের টিচার রিক্রুট করা যায়, তাহলে স্টুডেন্টরাও কিন্তু অনেকটা সেটার দ্বারা অ্যাট্রাক্টেড হবে। এবং শুধু তাই নয়, এখন থেকে মোটো হওয়া উচিত লার্নিং উইথ আর্নিং। অর্থাৎ 2 ইয়ার্স পরেই তারা এই সাধারণ একটা কোর্স করতে করতে সাইড বাই সাইড ভোকেশনাল এডুকেশন চলুক, হাতে কলমে কাজ করে হ্যান্ডিক্রাফটের শিক্ষা তারা পাক, যাতে করে তারা বিভিন্ন কৌশল মানে রপ্ত করতে পারে। যেটা কেন্দ্রীয় সরকার একবার বলেছিল মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট। অর্থাৎ এটি ছাত্রকে শুধুমাত্র ওই সরকারি চাকরির প্রত্যাশা না করে সে যাতে হাতে কলমে কিছু করে অন্তত নিজের রুটি রুজিটা জোগাড় করতে পারে, সেই দিকে তাদেরকে মোটিভেট করা এবং সেই সিস্টেম মানে চালু করতে হবে ইমিডিয়েটলি। তবে ছেলেমেয়েরা কলেজমুখী হবে বলে আমার মনে হয়। একদম আমাদের সাক্ষাৎকার প্রায় শেষের দিকে।
খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আপনাকে করবো, একদম অন্য রকমের প্রশ্ন। এই যে শিক্ষক দুর্নীতি, একটা বলা যায় যে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা এখন জেলে রয়েছে, গোটা শিক্ষা ব্যবস্থায় জেলে রয়েছে। তো এই শিক্ষক দুর্নীতির ফলে কোথাও কি একটা বলা যায় যে শিক্ষা ব্যবস্থাকে কোথাও কি একটা কলঙ্কময় অধ্যায় তৈরি করে দিচ্ছে? মানে শিক্ষা ব্যবস্থার যে একটা আলোকময় দিক, সেটাকে কি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? একদমই। আমার তো মনে হয় এই রাজ্যে শিক্ষা ব্যবস্থায় মধ্যযুগ চলছে। কারণ যেখানে একটা শিক্ষা মন্ত্রকের সঙ্গে, শিক্ষামন্ত্রী তো বটেই, তার সঙ্গে জড়িত বহু ব্যক্তি তারা জেলে দিন যাপন করছেন, পুরো শিক্ষা মন্ত্রকটা জেলে ঢুকে গেছে। তার মানে কতটা দুর্নীতি হয়েছে বুঝতেই পারছেন। জোর করে তো ওই সব কেষ্টবিষ্টু বড় বড় নেতাদের জেলে ঢোকানো যায় না। তারা কিন্তু রাশি রাশি টাকার, সে টাকা পাওয়াও গেছে, সেই সব অর্থ দুর্নীতির সঙ্গে যুক্ত করেছেন এবং তার ফল তারা পাচ্ছেন। আর তাদের হয়তো জেল হয়েছে, জেলেতে তারা একটা ভালোই আপ্যায়ন পান বলে শুনেছি। নেতাদের তো খুব একটা অসুবিধা হয় না, কিন্তু অসুবিধাটা হচ্ছে সাধারণ মানুষের, যাদের ছেলেমেয়েরা এই সমস্ত স্কুলে শিক্ষা নেওয়ার জন্য স্কুলের দ্বারস্থ হয়, সরকারি স্কুলের, বুঝতেই পাচ্ছেন তাদেরকে সাফার করতে। একদম আমরা যেটা শুরু করেছিলাম, যেটা আমডোবা স্কুলকে নিয়ে, সেই আমডোবা স্কুলের যে চিঠিটা পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে, যে যদি কেউ ভলেন্টিয়ারি শিক্ষক হিসাবে যোগদান করতে পারেন, অর্থাৎ স্বেচ্ছায় সেবা প্রদান। অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থাতে স্বেচ্ছাসেবক সেবা প্রদানের কথা বলা হচ্ছে। এই বিষয়টা দিকটা আপনি কীভাবে দেখছেন? স্বেচ্ছাসেবা তো শিক্ষার ক্ষেত্রে কেন নয়, যে কোনো সামাজিক ব্যবস্থাতে অনেকে দিতেই পারেন। তাহলে মানে এখানে কি শিক্ষার মান উন্নয়ন নিয়ে প্রশ্ন থাকছে না? মান উন্নয়ন নিয়ে অবশ্যই থাকছে, কারণ আমরা টিচার দিতে পারছি না, পার্মানেন্ট টিচার দিতে পারছি না। আমরা এইভাবে দ্বারস্থ হচ্ছি সমাজের অন্যান্য মানুষের কাছে, তারা আসুন, এসে তারা শিক্ষায় সেবা দেন। কিন্তু এইভাবে যদি একটার পর একটা চিঠি অন্যান্য স্কুলগুলোও করতে থাকে, তার মানে স্কুলগুলো সরকারের দ্বারা কোনো সাহায্য না পেয়ে নিজেরাই চেষ্টা করছে যে কোনোভাবে শিক্ষা প্রণালীটাকে চালু রাখতে। তো আমার মনে হয় যে এটাকে একেবারে ফেলে না দিয়ে, যদি যারা অবসরপ্রাপ্ত শিক্ষক তারাও যদি এগিয়ে আসেন, হ্যাঁ সরকারি শিক্ষক নিয়োগ হতে অনেক দেরি হবে, তো তারা যদি সপ্তাহে একটা দিন বা দুটো দিন বিদ্যালয়ে গিয়ে তাদের সেবা প্রদান করেন, তাতে ক্ষতি কী আছে? আমার মনে হয় এটা চালু থাক। কিন্তু তাই বলে এরকমভাবে অনেককে ঢুকিয়ে নিয়ে সরকারি পদগুলোকে শূন্য রেখে মানে শিক্ষা ব্যবস্থাকে আমরা ফাঁকি দিয়ে যাব, সেটা হতে পারে না। ধন্যবাদ জানাই তন্ময়বাবুকে, তিনি আমাদের সাথে অনেকক্ষণ ছিলেন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য রিতম বাংলার তরফ থেকেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাদের।